নমস্কার, আপনারা দেখছেন ট্রাইব টিভি বাংলা। আপনাদের সঙ্গে আমি, আমার নাম শান্তনু। ট্রাইব টিভি বাংলা নীতি নির্ণয় না দুর্নীতি, এই যে অনুষ্ঠান আমরা আপনাদের সামনে নিয়ে আসছি, আপনারা যে অনুষ্ঠান দেখছেন, অনেকগুলো পর্ব হয়ে গেল, প্রায় 40-এর বেশিটা পর্ব আমরা আপনাদের সামনে তুলে ধরেছি। এবং আমরা এই অনুষ্ঠানে আমাদের সমাজের যে দুর্নীতি হচ্ছে এবং আগামী দিনে যে দুর্নীতি হতে পারে সেই সব বিষয় আমরা আপনাদের সামনে তুলে ধরছি। এবং যেহেতু এটি সামাজিক অনুষ্ঠান, আপনাদের অনুষ্ঠান, আপনাদের পার্টিসিপেট করা, অংশগ্রহণ করা কিন্তু ভীষণ ইম্পর্ট্যান্ট। এবং আমরা চাইবো আমরা এই অনুষ্ঠান টেলিভিশন বাদ দিয়েও যখন সোশ্যাল মিডিয়ায় দেখবেন, প্রচুর মানুষ আপনাদের ওপিনিয়ন আমরা পাচ্ছি এবং আমরা অভিভূত এবং কৃতজ্ঞ আপনাদের কাছে তার জন্য। আরও যাতে আপনাদের প্রেজেন্স থাকে এবং আপনাদের পার্টিসিপেশন থাকে, অংশগ্রহণ থাকে, আমরা সেটাই এক্সপেক্ট করব। তো এই যে নীতি নির্ণয় আর দুর্নীতি যে অনুষ্ঠান এবং যে টপিক আমরা আপনাদের সামনে নিয়ে আসছি, এই সমাজে আপনাদের জানা খুব দরকার। শুধু আপনাদের কেন বলবো, আমার জানা, আমাদের প্রত্যেকের জানা, আমাদের এই সমাজের পক্ষে জানা খুব দরকার। সুতরাং যে সমস্ত অতিথিরা আসেন, বিভিন্ন প্রফেশন পেশার অতিথিরা আসেন, তাদের মূল্যায়ন সেই টপিক নিয়ে আমরা আপনাদের সামনে তুলে ধরি। এবং আশা করি যে আগামী দিনেও আপনাদের সাথে আমরা পাবো, যেভাবে আপনারা এই অনুষ্ঠান দেখছেন এবং ট্রাইব টিভি বাংলাকে আপনারা অনুপ্রেরণা দিচ্ছেন এরকম ধরনের অনুষ্ঠান করার। নীতি নির্ণয় দুর্নীতিতে আজকে আমরা যে প্রসঙ্গ, যে টপিক তুলে ধরবো, এই মুহূর্তে কিন্তু দাঁড়িয়ে রাজ্যে একটা খুব বড় বলাটা ভুল, একটা সাংঘাতিক গ্রেভ কনসার্ন বলতে যা বোঝায়। সাংঘাতিক কেন বললাম এই কথা? কারণ স্যালাইন কেলেঙ্কারি কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে তার মধ্যেও কিন্তু বিস্তর দুর্নীতি আছে বলে বিরোধীরা বলছে। এবং ইতিমধ্যেই কিন্তু সিআইডি ইনভেস্টিগেশন শুরু হয়েছে এবং তার জন্য ইতিমধ্যেই তোলপাড় হয়েছে গোটা রাজ্যে। এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা এই নিয়ে আমাদের আজকের পর্ব শুরু করব। আমাদের সঙ্গে আছেন প্রধান বিরোধী দল বিজেপি, আমাদের রাজ্যের প্রধান বিরোধী দলের আইনজীবী এবং দলীয় মুখপাত্র অমলেন্দু বিকাশ দত্ত আমার পাশে বসে আছেন। অমলেন্দুবাবু, আপনাকে ট্রাইব টিভি বাংলা এবং নীতি নির্ণয় দুর্নীতি এই অনুষ্ঠানে স্বাগত। আপনি শুনলেন প্রথমে আমি যা দিয়ে ইন্ট্রোডাকশন দিলাম, এই অনুষ্ঠান আপনি দেখেছেন এবং অনুষ্ঠানে আসার আগে আপনি আমার সাথে কথা বলছিলেন। আপনার দলের অনেকে এখানে এসছেন, এই অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক দলের লোকজন এসছেন। আমি প্রথমেই আপনাকে জিজ্ঞেস করব, এই যে রিঙ্গাল অ্যাক্টেড নিয়ে আজকে গোটা রাজ্য তোলপাড় হচ্ছে এবং 3 জন মহিলা এই মুহূর্তে এসএসকেএমে ভর্তি, মৃত্যুর সঙ্গে তারা পাঞ্জা লড়ছেন। মেদিনীপুর থেকে তাদেরকে গ্রিন করিডোর করে এসএসকেএমে নিয়ে আসা হয়েছে। প্রধান বিরোধী দল আপনারা, বলুন আপনার ব্যাখ্যা বলুন। দেখুন শান্তনুবাবু, সবথেকে বড় কথা, আজকে যে কোনো সরকারের, যে কোনো জনগণ দ্বারা নির্বাচিত যে কোনো সরকারের প্রথম নৈতিক কর্তব্য থাকে 3টে ক্ষেত্র। এক হচ্ছে স্বাস্থ্য, 2 হচ্ছে শিক্ষা এবং বাসস্থান বা খাদ্য। এই 3টে জিনিস যাতে মানুষ বা প্রান্তিক যারা মানুষ, তাদের কাছে যাতে সঠিকভাবে কোনো একটা সরকার পরিষেবা দিয়ে পৌঁছতে পারে, এটা প্রথম যে কোনো নির্বাচিত সরকারের, ভারতবর্ষে অন্তত কেন্দ্রীয় সরকার থেকে শুরু করে আমরা ছোটোবেলা থেকে দেখে এসেছি, প্রত্যেক সরকারের প্রথম নৈতিকতা থাকে। আজকে পশ্চিমবঙ্গে একটা যে নৈতিকতা বর্জিত বা অনৈতিক সরকার চলছে, তার প্রমাণ কিন্তু এই প্রতিটা ক্ষেত্রে তারা দুর্নীতি করে প্রমাণ দিয়েছে। বাসস্থান বলুন, সেই আবাস যোজনা আপনারা কিছুদিন আগে দেখেছেন, বিভিন্নভাবে কাটমানি নেওয়া, সাধারণ প্রান্তিক মানুষদেরকে ব্যস্ত করে তোলা। আর খাদ্য বলুন, খাদ্যের মন্ত্রী জেলে যাওয়া, রেশন দুর্নীতি করা, পশ্চিমবঙ্গ ভারতবর্ষ থেকে ভারতবর্ষে আমি ব্যাক করে আসছি শান্তনুবাবু। খাদ্য গেলাম, এরপর আছে স্বাস্থ্য, যেটা আজকে মেন টপিক। এই স্বাস্থ্যক্ষেত্রে আমাদের স্বাস্থ্যক্ষেত্রে যে স্বাস্থ্য দপ্তরের যে ডিস্ট্রিবিউশন সিস্টেমটার মধ্যেই টোটাল করাপশন আছে। টোটাল যে মেডিসিনসগুলো ডিস্ট্রিবিউট হয়, সেই যে ডিস্ট্রিবিউশনের মাঝখানেই করাপশানে ভর্তি। কে কত চাঁদা নেবে, কে কত কমিশন খাবে, এবং সেই কমিশন দিতে গিয়ে অনেক ক্ষেত্রেই কি হয় না, যারা ডিস্ট্রিবিউশন করছে বা যে কোম্পানি ম্যানুফ্যাকচারিং করছে, তারা হয়তো প্রথমে দুর্নীতি করবে ভেবে
কাজ শুরু করে না। কিন্তু এই যে শাসক দলের নেতাদেরকে চাঁদা দিতে দিতে বা তোলাবাজি দিতে দিতে বা কমিশন দিতে দিতে সে যে ওষুধটা তৈরি করছে সেই ওষুধের কস্টিং যখন কুলিয়ে উঠতে পারছে না, তখন তারা ব্যবসায়ী হিসাবেও দুর্নীতি করতে বাধ্য হচ্ছে। এবং আজকে সরকার কি করছে, এখন হয়তো তাদেরকে সিআইডি দিয়ে তাদের যে ডিস্ট্রিবিউশন কোম্পানি তাদের বিরুদ্ধে কেস হবে, তো তাদের বিরুদ্ধে হয়তো প্রসিকিউশন হবে বা যা যা জুডিশিয়াল সিস্টেম আছে হবে। কিন্তু কার বিনিময়ে হচ্ছে না, আমাদের সাধারণ মানুষের, পশ্চিমবঙ্গের সাধারণ মানুষের মৃত্যুর বিনিময়ে। এই সরকার সবথেকে এতটাই নির্লজ্জ সরকার, এরা নিজেদেরকে মা মাটি মানুষ বলে। মাননীয় মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গের এতটাই নির্লজ্জ, উনি স্বাস্থ্যমন্ত্রী হিসাবে বারবার ফেলিওর হওয়ার পরেও স্বাস্থ্যমন্ত্রী থেকে পদত্যাগ দেন না। কেন কেন এত পদ আঁকড়ে বসে থাকার তার এত যে তার কেন মানে জেদ, বা তিনি নিজেকে বলেন আমি খুব জেদি, আমি যা করি, আমি যা বলি তা করি, আমার মাথায় অন্যদের থেকে 100 গুণ বেশি চলে। তাহলে তার কেন সাধারণ মানুষের প্রতি দায়বদ্ধতার ক্ষেত্রে তার মাথাটা এত কম চলে? সেই কোশ্চেনটা আমি ভারতীয় জনতা পার্টির একজন সাধারণ কার্যকর্তা হয়ে আপনাদের মাধ্যমে পশ্চিমবঙ্গবাসীর এই কোশ্চেনটা করতে চাই যে আপনি স্বাস্থ্যমন্ত্রী হিসেবে বারবার ফেলিওর। আজকে এই মৃত্যু যে প্রথম তা তো নয়। স্বাস্থ্যক্ষেত্রে ডাক্তারদের কিছুদিন আগে এই যে আরজিকর ঘটনার পরে যে প্রতিবাদ বলুন, তার আগে স্বাস্থ্যক্ষেত্রে পড়াশোনায় অনিয়ম বলুন, স্বাস্থ্যক্ষেত্রে মেডিকেল সিট বা ধরুন এসএসকেএমে বা রাজ্যের যে মেডিকেল কলেজগুলোয় গ্রাম থেকে বা প্রত্যন্ত অঞ্চল থেকে রেফার হয়ে আসার পরেও রোগীরা এদের দালাল রাজের জন্য সিট না পেয়ে একটা হসপিটাল থেকে আর একটা হসপিটালে ঘুরতে গিয়ে রাস্তায় মৃত্যু। কিছুদিন আগে উত্তরবঙ্গে আপনারা দেখেছেন, মানে হসপিটালে ন্যূনতম পরিষেবা যেটা হুইল চেয়ার না পেয়ে একজন স্ত্রী তার স্বামীকে, অসুস্থ স্বামীকে কাঁধে করে নিয়ে যাচ্ছেন সবার চোখের সামনে, নিউজের ক্যামেরা দেখছে তাকে, অথচ স্বাস্থ্য মানে হসপিটালের যারা কর্মী তারা দেখতে পাচ্ছে না। নিউজের ক্যামেরা পৌঁছে যাচ্ছে, ক্যামেরা ছবি তুলে সম্প্রচারণ করছে। তার মানে কতটা অন্ধভাবে, যেটা সব থেকে বেশি চোখ খুলে দেখা দরকার। একটু থামাই আপনাকে, আমি একটু কতটা অন্ধভাবে স্বাস্থ্য দপ্তর চলছে। আমি একটু থামাই। আপনি যেগুলো বললেন আমরা প্রত্যেকে জানি, এবং এই নিয়ে কিন্তু গোটা রাজ্য দেখেছে, এবং যে টপিক নিয়ে যে বিষয় নিয়ে আপনি বললেন আরজি করার সঙ্গে আপনি রিলেট করালেন এইটা। কিন্তু আমার প্রশ্ন যে যাদেরকে মুখ্যমন্ত্রী কিন্তু প্রথম আরজি করের ওই নারকীয় ঘটনা হওয়ার পর মুখ্যমন্ত্রীর পুলিশ, যেহেতু স্বরাষ্ট্রমন্ত্রী তিনি নিজে, পুলিশ কিন্তু প্রথম অ্যারেস্ট করে খুব তাড়াতাড়ি, আপনি জানেন সেটা। এবং তারপর সিবিআই হলো, সিবিআই দাবি করা হলো পরিবারের পক্ষ থেকে, সিবিআই হলো। সিবিআইও কিন্তু একই রিপোর্ট দিল এবং বলছে একজনই সঞ্জয় রায় সিভিক ভলেন্টিয়ার সেই দোষী। এখানে অন্য দলের মুখপাত্র এখানে এসেছেন, আমি নাম করেই বলছি, জাতীয় কংগ্রেসের মুখপাত্র এখানে বসে বলছেন সিবিআই হলো, কিন্তু সিবিআইকে দিল্লি থেকে, মানে আপনার দলের কেন্দ্রীয় নেতৃত্ব, যেহেতু সিবিআই একটি কেন্দ্রীয় সংস্থা, আমরা জানি তদন্তকারী সংস্থা, সেটিং এখান থেকে বলা হলো, রাজ্য থেকে দিল্লি থেকে ইনস্ট্রাকশন এলো, সিবিআই কিন্তু তদন্ত বন্ধ করলো। এই তৃণমূলের সঙ্গে সেটিং করে কেন বাংলা মানুষের সঙ্গে আপনারা কনফেস করছেন না বলুন তো? দেখুন, এই যে কথাগুলো বিরোধীদের কিছু বলার না থাকলে, কেন্দ্রীয় সরকার আজকে যেভাবে বিগত 2টো টার্ম এবং এখন 3rd টার্মে যেভাবে মানুষকে স্বচ্ছতার সাথে পরিষেবা দিচ্ছে, কেন্দ্রীয় সরকারের, আপনারা জানেন আমাদের আগের কেন্দ্রীয় সরকার যেটা ছিল ইউপিএতে, সেখানে কেলেঙ্কারির পর কেলেঙ্কারি, অনেক সিবিআই যদি কোনো, আমি একজন আইনজীবী হিসেবে বলছি, সিবিআই যদি কোনো ইনভেস্টিগেটিং অথরিটির উপরে কারোর কোনো সন্দেহ থাকে, তাহলে তারা তার বিরুদ্ধে অ্যাপিল করতে পারেন, কোর্টে কেস করতে পারেন। তো কোনো মানুষ বা তাদের গভর্নমেন্ট কেন কেস করছে না? এই মমতার গভর্নমেন্ট তো 2021-এ সিবিআইয়ের এগেনস্টে সুপ্রিম কোর্টের অরিজিনাল সাইটে কেস ফাইল করেছিলেন, মমতা গভর্নমেন্ট করেছিল। তাহলে সিবিআইয়ের এগেনস্টে যদি তার কোনো মনে হয় যে সিবিআইয়ের কোনো ইনভেস্টিগেটিং অফিসার, এবং সেই কেসে তৎকালীন সলিসিটর জেনারেল তুষার মেহতা সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে বলেছিলেন, এবং সেটা কোর্টে অ্যাডমিসেবল হয়েছিল যে সিবিআইকে সেন্ট্রাল গভর্নমেন্ট বা ইউনিয়ন অফ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া কন্ট্রোল করে না। তো সুপ্রিম কোর্ট ওনারা আগে তো করেছেন। তাহলে যদি সিবিআইয়ের সাথে সেটিং থাকতো, বা কেন্দ্রীয় সরকার সিবিআই তৃণমূলের সাথে সেটিং করে করাতো, তাহলে 2021-এ এই পশ্চিমবঙ্গ সরকার সিবিআইয়ের এগেনস্টে সুপ্রিম কোর্টের অরিজিনাল সাইটে অ্যাপিল করতেন না।
দেখুন, এগুলো টোটালি রাজনৈতিক কিছু ভিত্তিহীন দল পশ্চিমবঙ্গে এখন আছে, কাদের যাদের ভিত্তিহীন বলছেন? যারা রাজনীতিতে কোনো আর জমি খুঁজে পাচ্ছে না, যেমন সিপিএম আর কংগ্রেস এখন তো পশ্চিমবঙ্গে শূন্য হয়ে গেছে। তারা ভিত্তিহীন হ্যাঁ, রাজনৈতিকভাবে পশ্চিমবঙ্গে ভিত্তিহীন হয়ে গেছে। এখন পশ্চিমবঙ্গের রাজনীতি বাইনারিতে চলে। যারা চুরি, জোচ্চুরি, কাটমানি, তোলাবাজি, এগুলো পেশার মাধ্যমে যারা ভিত্তিহীন দলরাই বলছে দিল্লিতে আপনারা থাকবেন, আর রাজ্যে দিদি থাকবেন। ওদের কথার কোনো ভ্যালুই নেই। তারা জিরোর সাথে লড়াই করছে। জিরোর সাথে কারা, মানে আমরা সে সায়েন্সে যারা পড়াশোনা করেছে, সায়েন্সের ছেলেরা জানে যে ব্ল্যাক হোল হয়, মানে মহাশূন্য। ব্ল্যাক হোল কোথায় থাকে? মহাশূন্যে। ওরা মহাশূন্য, শূন্যর সাথে লড়াই করছে, ব্ল্যাক হোলের সাথে ব্ল্যাক হোলে মিশে যাবে। তো ওদের সিপিএম কংগ্রেস কি বললো তাদের কথা নিয়ে যায় আসে না। পশ্চিমবঙ্গের রাজনীতি এখন বাইনারি সিস্টেমে চলছে। বাইনারি বলতে কি না, বাইনারি বলতে টু ওয়ে। কিছু সংখ্যক মানুষ কমিশন পাচ্ছেন, তোলাবাজি করছেন, চাঁদা তুলছেন, ব্যবসা করছেন, অবৈধভাবে বিল্ডিং নির্মাণ করছেন। মানুষের সেই বিল্ডিং 10 বছর পরে পড়ে যাচ্ছে। গত দুদিন আগে বাঘাযতীনে যেটা হয়েছে আপনারা সেই বিল্ডিং করা বাম আমলে। তো যাই হোক, তখন সেই বাম আমলের সেই নেতা দেখবেন এখন তৃণমূলে ঘুরছে, যে সেই বিল্ডিংটা বানিয়েছিল। আপনারা গিয়ে খোঁজ করে দেখে নেবেন। আমি এখানে স্টুডিওতে বসে আপনাদের সাথে বলছি, আপনাদের সাংবাদিক গিয়ে খোঁজ নিলে দেখা যাবে তার এখন ওটা বসা হয় তৃণমূলের সাথে। তাহলে যারা 2 নম্বরই তোলাবাজি, কাটমানি কাজ করছে, তাদের একটা গোষ্ঠী, তারা তৃণমূলকে ভোট দেয়। এবং যারা স্বচ্ছ প্রশাসন চায়, গত দুবার যেমন কেন্দ্রীয় সরকার মোদিজির নেতৃত্বে স্বচ্ছতার সাথে প্রশাসনিক পরিষেবা দিচ্ছে কেন্দ্রীয় সরকার, স্বচ্ছতার সাথে প্রশাসনিক পরিষেবা চায়, তারা বিজেপির সাথে আছে। এবং যারা সবথেকে বড় কথা জয় শ্রীরাম বলতে দ্বিধাবোধ করে না। আজকে কুম্ভতে আপনারা দেখছেন কোটি কোটি মানুষ আছে, বিশ্বের অন্যান্য দেশ সেখানকার সুব্যবস্থা নিয়ে নেট মহলে চর্চা পড়ে গেছে যে কুম্ভে যে কোটি কোটি মানুষ আসছেন, কত সুন্দর ডবল ইঞ্জিনের সরকার তথা যোগীজির সরকার এবং মোদিজির সরকার মিলে, আজকে কেন্দ্রীয় সরকার এবং উত্তরপ্রদেশের রাজ্য সরকার মিলে কোটি কোটি মানুষকে কিভাবে সুব্যবস্থা দিচ্ছে। এবছর রাজ্য সরকার মুখ্যমন্ত্রী নিজে গিয়ে কি প্রকল্প করেছেন আপনি জানেন তো সেটা? মুখ্যমন্ত্রী অনেক কিছু বলেন, উনি বলেন এক করেন এক। উনার কথার যত উত্তর কম দেওয়া যায় তত ভালো। আগে মুখ্যমন্ত্রী নিজে স্বাস্থ্য দপ্তর থেকে এবং স্বরাষ্ট্র দপ্তর থেকে নিজে পদত্যাগ করুন, কারণ তার নিজের ঘরের লোকই তাকে মানে না। আপনি যদি বলেন মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রীকে মানে না তো, আজকে মুখ্যমন্ত্রী যদি স্বাস্থ্যমন্ত্রী হিসেবে সফল হতেন, তাহলে তার ঘরের লোক, তার ভাইপো, যিনি কিনা পশ্চিমবঙ্গের যুবরাজ অনেকের নেতা, তাদের তৃণমূলের লোকেরা বলে, আর মুখ্যমন্ত্রীও তাকে তার পার্টির জেনারেল সেক্রেটারি করে রেখেছেন অল ইন্ডিয়ার, তিনি তার পার্লামেন্টারি কনস্টিটিউয়েন্সি ডায়মন্ড হারবারে আলাদা করে স্বাস্থ্য পরিষেবা চালু করেছেন। কেন করেছেন? এই উত্তরটা আগে মুখ্যমন্ত্রীকে দিতে হবে। আপনার ঘরের বেলায়, আপনার যখন নন্দীগ্রামে পায়ে হোঁচট খেয়েছিলেন না, নিজে ভাঙার নাটক করেছিলেন, তখন সেখানে এক্সরে করতেও আপনি দ্বিধা করছিলেন, এসএসকেএমে চলে এসেছিলেন। ভাঙার নাটক করেছিলেন, যাই করুন সেটা আপনারাই জানেন। ভাঙার নাটক না করলে আমাদের সাধারণত পা ভেঙে গেলে মানুষ তো সেই নাটককেই বললো সত্যি ঘটনা। ওটাই তো বলছি, যারা তোলাবাজি করে, চুরি করে, যারা মাথায় টুপি পরে, যে আমরা যে শহরে বসবাস করছি, কলকাতায় বসে আপনার সাথে কথা বলছি, যে কলকাতার মহানাগরিক বলে যে আমরা যখন সংখ্যায় বাড়াতে হবে, আমাদের 2 জনের জায়গায় 10 জন করে সন্তান জন্ম দিতে হবে, আমাদের সংখ্যা বাড়িয়ে আমরা একদিন ইনশাল্লাহ করব, সেই ধরনের লোকরা যারা কুম্ভে যাচ্ছেন, যারা মহাকুম্ভে গিয়ে সুব্যবস্থা দেখছেন, যারা জয় শ্রীরাম বলছেন, তারা নিঃসন্দেহে সেই তাকে মুখ্যমন্ত্রীকে দেখিয়ে দিয়েছেন। সেই পার্সেন্টেজের মানুষরা বিজেপির সাথে আছে বলে আজকে বিজেপি 70টার বেশি সিট নিয়েছে এবং বিজেপি প্রপার বিরোধিতা করে যাচ্ছে। এখন 70টা নেই, তার কম হয়ে গেছে। না, কম হয়েছে সেটা আলাদা কথা। মানুষের রাজনৈতিকভাবে অনেক বাধ্যবাধকতা থাকে। সে ভারতীয় জনতা পার্টির টিকিটে বা ভারতীয় জনতা পার্টির প্রতীকে মানুষ 70-এর বেশি 77 জনকে জিতিয়ে বিধানসভায় পাঠিয়েছিলেন। আচ্ছা, এবার আমরা যে কথাটা আপনাকে জিজ্ঞেস করছিলাম, আপনি যে টপিকে ছিলেন, এই যে ধরুন 3 জন প্রসূতি আজকে ভর্তি আছে যে স্কিমে, মৃত্যুর সঙ্গে তারা পাঞ্জা লড়ছেন, তাদের ডায়ালিসিসের পর কিডনি ফেলিয়ার হয়েছে, বিভিন্ন ক্ষেত্রে তাদের অক্সিজেন পরিমাণ কমে গেছে স্বাস্থ্য ব্লাড থেকে, এবং আমি শেষ পর্যন্ত হয়তো একজন, যা খবর পাওয়া যাচ্ছে, একজন মারা গেছেন এবং ভাবুন কতটা ট্র্যাজিক, হ্যাঁ, যে তার সন্তানকে জন্ম দেওয়ার পর মা ডাক শুনতে পেল না। হ্যাঁ, এই দায় কার বলুন তো? এই দায় 100% বর্তমান পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রী মাননীয়া মমতা ব্যানার্জি।
100% দেয়, 1% নয় 100% দেয়। কেন? তিনি জেনে শুনে স্বাস্থ্য ব্যবস্থার মধ্যে যে এই অরাজকতা চলছে বা এই কমিশন খড়ি চলছে এবং মেডিসিন যে ভুল ব্যাকডেটেড মেডিসিন স্টোরের মাধ্যমে বিভিন্ন জায়গায় পৌঁছচ্ছে সরকারি দপ্তরে, স্বাস্থ্য দপ্তরের এটা মানে গোচরে আছে। আচ্ছা, একটা জিনিস অথচ আপনাকে স্বাস্থ্য দপ্তর আপনি ভাবুন, এই যে ফার্মাসিউটিক্যাল কোম্পানি পশ্চিমবঙ্গ আমি ফার্মাসিউটিক্যাল, সেটাতেই আসছিলাম। এই পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যাল কোম্পানিতে কিন্তু কর্ণাটকে যখন এই ইনসিডেন্ট Yes, হয়, আমি সেটাই বলতে চাই। এক্স্যাক্টলি আপনার সুবিধা হয় বলতে, আমি কোয়েশ্চেন আপনি আজ শুনে থেকে প্রায় 1 বছর আগে। হ্যাঁ, তখন কিন্তু ব্যান করা হলো। তখন তো কেন্দ্রীয় সরকারের একটু প্রোঅ্যাক্টিভনেস দেখানো উচিত ছিল নাকি? কি না বলেন? দেখুন, ল অ্যান্ড অর্ডার, স্বাস্থ্য, এগুলো তো কেন্দ্রীয় সরকার কি করে দেখাবে? যে মুখ্যমন্ত্রী এখানে আয়ুষ্মান যোজনা চালানোর জন্য পারমিশন দেয় না, না, এই স্পেসিফিক এই কারণে বলুন, এই যে যখন ব্যান করা হলো, স্বাস্থ্য দপ্তর এটা কি করে? এটা তো টোটাল মেডিসিন সাপ্লাইটা তো এটা তো পশ্চিমবঙ্গ স্বাস্থ্য দপ্তরের আওতায় হয়, রাজ্য সরকারের ইয়েগুলোই, হসপিটালগুলোই। তাহলে সেখানে কেন্দ্রীয় সরকার কি করে নাক গলাবে? না, স্বাস্থ্যের তো স্বাস্থ্য এখানে কেন্দ্রীয় রাজ্য কেন্দ্র উভয়, রাজ্য যেমন দায়ী, কেন্দ্রীয় তো নিশ্চয়ই দায়ী। না, কেন্দ্র দায় কোনো অংশেই নয়। কেন্দ্রীয় সরকার যদি প্রোঅ্যাক্টিভলি জিনিসটা, কেন্দ্র সরকার এইমসে তো আর পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যাল মেডিসিন সাপ্লাই করে না। কেন্দ্রীয় সরকারের তত্ত্বাবধানে যে হসপিটালগুলো আছে, কিন্তু তারা তো সার্কুলার কি গাইডলাইন দিতে পারতো রাজ্য সরকারকে যে কর্ণাটকে যখন এই জিনিস হয়েছে, দে শুড বি ব্যান্ড ফ্রম ইউজিং ফ্রম এনি আদার স্টেট। না না, এটা আইনিভাবে সেইভাবে করা যায় না। যে সরকার যেটা মেডিসিনটা ধরুন যে দপ্তরের মাধ্যমে ডিস্ট্রিবিউশন হয়, স্বাস্থ্য দপ্তর, পশ্চিমবঙ্গ স্বাস্থ্য দপ্তর, তাকে কেন্দ্রীয় সরকার কি করে গাইডলাইন দেবে? কেন্দ্রীয় সরকারের কাছ থেকে কোনো যখন কোয়ারি আসবে বা কেউ যদি কোয়ারি পাঠাতো, তখন কেন্দ্রীয় সরকার সেখানে কিছু দিতে পারতো। এটা স্বাস্থ্য দপ্তরের মধ্যে তো কেন্দ্রীয় সরকারের কোনো দপ্তর সেরকমভাবে হঠাৎ করে গাইডলাইন কোন দপ্তর দেবে? এটা তো কেন্দ্রীয় স্বাস্থ্য দপ্তরের আন্ডারে নেই পশ্চিমবঙ্গ স্বাস্থ্য দপ্তরটা। কি করে গাইডলাইন দেবে? ড্রাইভার বলছেন রাজ্য সরকার 100% রাজ্য সরকারের। এবং এই যে কোম্পানিটাকে তারা এতটাই তোলাবাজি আদায় করেছেন, তারা বাধ্য হয়ে ব্যাকডেটেড ওষুধ সাপ্লাই করতে বাধ্য হচ্ছে। কোন কোম্পানি কখন ব্যাকডেটেড ওষুধ সাপ্লাই করতে বাধ্য হচ্ছে? কেন? সরকারের অগোচরে তো এই কাজ হচ্ছে না। তার মানে তারা কমিশন দিয়ে দিয়ে প্রতিটা স্তরে একেবারে ব্লক যে লেভেলে যে মেডিসিন ডিস্ট্রিবিউশনের দায়িত্বে অফিসাররা আছেন, মেডিকেল অফিসার, ব্লক লেভেলের মেডিকেল অফিসার থেকে ডিস্ট্রিক্ট লেভেলের মেডিকেল অফিসার থেকে স্বাস্থ্য দপ্তরের অধিকর্তা, স্বাস্থ্য সচিব পদত্যাগ করা উচিত। আপনাকে আরো একটা তথ্য দিয়ে দিই, একদম কারেন্ট আপডেট দিয়ে দিই আপনাকে। জনস্বার্থ মামলা করা হয়েছে সিবিআই তদন্তের জন্য। বলুন, আপনি একজন আইনজীবী, সিবিআই তদন্ত বা সিআইডি তদন্তের মাধ্যমে তো এই মা যিনি মারা গেছেন, সেই মরা মায়ের জীবনটা ফিরে আসবে না। 100 বার আমাদের সব থেকে পশ্চিমবঙ্গবাসী হিসাবে অসহায় লাগছে শান্তনুবাবু, আজকে পশ্চিমবঙ্গ এমন একটা রাজ্য যেখানে 70% মানুষ সরকারি স্বাস্থ্য পরিষেবার উপর নির্ভর করতে বাধ্য হন। 70% মানুষ যে সরকারি স্বাস্থ্য পরিষেবার উপর নির্ভর করতে বাধ্য হন, তাহলে সরকারের কতটা মানে এই জায়গায় কতটা তীক্ষ্ণ হওয়া উচিত। অথচ সরকার কোনো অংশেই সেই জায়গায় কখনোই কমপ্লিট করে উঠতে পারছে না। কিন্তু এই সিবিআই সরকার অলওয়েজ সব জায়গায় ফেলিওর। সিবিআই তদন্ত চাইলো, সিবিআই করে সেটা আমরা তো জানি কেউ তো এটা তো সেন্ট্রাল গভর্নমেন্ট সিবিআই তদন্ত দাবি করেনি, বা ধরুন আমাদের ভারতীয় জনতা আমি সেটাই বলছি, জনস্বার্থ মানে আপনি আমি কারোর মনে হয়েছে, তিনি মনে করেছেন যে পশ্চিমবঙ্গ সরকার এটা করতে পারবে না, তার মনে হয়েছে, এটা ভারতীয় জনতা পার্টির মনে হয়নি, বা এটা কেন্দ্রীয় সরকারের মনে হয়নি। সিবিআই প্রোঅ্যাক্টিভলি শুরু করার পর তো আস্তে আস্তে পেজটা কমতে শুরু করে দেয়। না, সেটা কোর্টের বিষয়। কোর্ট যদি মনে করেন, আজকে মহামান্য উচ্চ ন্যায়ালয়ে এটা আবেদন হয়েছে, এবারে মহামান্য উচ্চ ন্যায়ালয় যদি মনে করেন, কোর্ট যদি মনে করে যে এটা সিবিআইকে দেবেন, সেটা কোর্টে আদালতের বিষয়, সেটা তো আমরা বলতে পারবো না এখানে বসে। কিন্তু কোনো ইনভেস্টিগেশন হয় কি করে? ইনভেস্টিগেশন হয় তার একটা এভিডেন্সের বেসিসে, যেটা আপনি কিছুক্ষণ আগে আরজিকর বলছিলেন। আরজিকরে যে সাজা পাচ্ছে, সে প্রসিডিওর হিসাবে তার এভিডেন্স তার বিপক্ষে গেছে বলে সাজা পাচ্ছে। এবং সিবিআই নিঃসন্দেহে আর অন্য যে অ্যাকিউজ যাদেরকে মনে করছিল, তাদের শুধু অ্যাকিউজ মনে করে ধরুন ডিটেন করেছিল বা অ্যারেস্ট করে 15 দিন 20 দিন থেকেছিল জেলে, তারা সেখানে ইনভেস্টিগেশনে যা যা পেয়েছে সেটাকে দেখেছে, সেটা তাকে যদি আরও আটকে রাখা হয় তাহলে বেল পেয়ে যাবে, বা তাকে যদি অ্যাকিউজড বানিয়ে দেওয়া হয় তাহলে সাজা মুক্ত হয়ে যাবেন। তাতে কি হয় না, কোনো একজন দোষী যদি সাজা, আমি একজন আইনের ছাত্র হিসেবে বলছি, ধরুন একই কেসে আপনি সবাইকে গিলটি করে মানে সাজাপ্রাপ্ত করে দিয়ে দিলেন, দুজন যদি এভিডেন্সের অভাবে বেল পেয়ে যায়, তাহলে যে অ্যাকচুয়ালি মূল দোষী সেও তো তারা কিন্তু
মানে বেল পেয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। বেশ। তার জন্য যেহেতু এটা খুবই সেন্সিটিভ কেস, সেই হিসাবে কি হয়েছে, যার বিরুদ্ধে এভিডেন্স 100% আছে এবং যাকে সাজা দেওয়া যাবে তাকেই সিবিআই এর অফিসাররাও মনে করেছেন আগে তাকে কনভিক্টেড করা হোক, তারপরে এই কেসটা তার বন্ধ হচ্ছে না, কেসটা প্রসিড হচ্ছে এবং সুপ্রিম কোর্টের নজরদারিতে হচ্ছে। বেশ। আগামী দিনে আরো অনেক কিছু উঠে আসতে পারে। এমন তো নয় যে লোয়ার কোর্টের একটা মানে সাজা হয়ে গেল মানে সেটাই ফাইনাল অর্ডার হয়ে গেল এবং তারপরে এই কেসটা ধামাচাপা পড়ে গেল, তা বেশ। নয়। আমরা এবার আইনের একটু ক্ষেত্রে। একটু অন্য প্রসঙ্গে আসি অমলেন্দুবাবু। আপনি হয়তো এর ব্যাখ্যাও ঠিক ভালোভাবে করতে পারবেন। এই যে তৃণমূল মালদায় যে ঘটনা ঘটলো বাবলা সরকারের মৃত্যু গুলি নিয়ে, আমরা দেখেছি আরও একবার কিন্তু মালদায় গতকালকেই কিন্তু আরও একজন তৃণমূল কর্মীকে খুন করা হয়েছে। এই যে এত গোষ্ঠীদ্বন্দ্ব, হ্যাঁ তৃণমূলকে মারছে, আপনাদের দলে তো অনেক গোষ্ঠীদ্বন্দ্ব আছে, এর লবি তার লবি, এই রাজ্য সভাপতি না হলে উনি হবেন না, উনি না হলে আমি নামগুলো বলছি না, আপনাদের পক্ষে অ্যানালিসিস করা সুবিধা হবে। এই যে গোষ্ঠীদ্বন্দ্ব, এই নিয়ে আপনারা কিভাবে দেখছেন বলুন তো? মানে আপনাদের গোষ্ঠীদ্বন্দ্বের সঙ্গে মিল আছে? দেখুন, গোষ্ঠীদ্বন্দ্ব এক প্রকার, আর দলে কারোর গণতান্ত্রিক যে কোনো রাজনৈতিক দলে অনেক যখন কর্মী থাকেন, ভারতবর্ষের সবথেকে মানে বৃহৎ পার্টি, শুধু ভারতবর্ষের নয়, আপনারা সংখ্যার যদি সদস্য সংখ্যার বিচারে বলা হয় তাহলে গোটা পৃথিবীর সর্ববৃহৎ দল হচ্ছে ভারতীয় জনতা পার্টি। আর আমাদের সাথে তৃণমূলের তুলনা করা মানে হচ্ছে কি হাতির সাথে মশার তুলনা করা। হাতির সঙ্গে মশার তো স্বাভাবিক, কেননা দল হিসাবে তৃণমূল আমাদের কাছে কিছুই নয়। একটা পশ্চিমবঙ্গ বাদে পশ্চিমবঙ্গের মানুষ কোনো কারণে মনে করেছেন কেন পশ্চিমবঙ্গের রাজনীতিতে এই বিষাক্তকরণ করে দিয়ে গেছে সিপিএম। কিন্তু এই মশা তো হাতিকে আসতেই দিচ্ছে না রাজ্যে। বলছি, আমাকে শেষ করতে দেন শান্তনুবাবু। পশ্চিমবঙ্গে এই যে রাজনৈতিক অপরাধীকরণ বা রাজনীতি ব্যবসা, এটা চালু করে দিয়েছে কারা না? বামফ্রন্টরা। বামফ্রন্টের সময়ে থেকে পশ্চিমবঙ্গের রাজনীতি কলুষিত হয়েছে এবং সেই ধারা মাননীয় মুখ্যমন্ত্রী সবসময় বলেন যে আমি বামফ্রন্টের বা আমি আগে বলতেন, অনেকবারই বলেছেন তিনি যখন বিরোধী দলনেতা, যে আসল বামপন্থা হচ্ছে আমি করি, আসল বামপন্থী আমি তো অ্যাকচুয়াল বামপন্থী। তো তিনি সেই তার মানে বামপন্থীদের যোগ্য শিষ্য হিসাবে তিনি কি করেছেন, সেইগুলোকে কন্টিনিউ করেছেন। এবং রাজনৈতিক এই অপরাধীরা যখন আজকে আপনি দেখবেন পাড়ায় পাড়ায় যাবেন, রাজনীতিতে কারা সামনের সারিতে বসে আছে, যে যারা হচ্ছে গাঁজা মদের ব্যবসা করে, যারা হচ্ছে তোলাবাজি করে, যারা প্রমোটিং করে, যারা জমি দালালি করে, যারা ইট বালির ব্যবসা করে, প্রত্যেকটা পাড়ায় ছোট ছোট পাড়ায় দেখবেন, একটা ওয়ার্ডে দেখবেন ছোট ছোট পাড়ায় রাজনীতির মঞ্চ সাজায় তারা। রাজনীতির কোনো যখন এমএলএ আসবেন বা এমপি আসবেন তার আগে 10 মিনিট 15 মিনিট 20 মিনিট সেই মঞ্চে দাপাদাপি করে তারা। শহর কলকাতা বলুন, শহরতলি বলুন, সব জায়গায়। এবং গ্রামের দিকে এই গাঁজা মদের ব্যবসা, অবৈধ ব্যবসাগুলো বা নেশাদ্রব্যের অবৈধ ব্যবসাগুলো কম হয় বলে সেখানে কারা কন্ট্রোল করে না? সেখানে যারা এই আবাস যোজনার থেকে 20,000 টাকা জোর করে বলপূর্বক চাঁদা তুলে নেন, বা যারা ওই অন্যান্য সরকারি প্রকল্প করিয়ে দেওয়ার নাম করে লোকের থেকে চাঁদা তোলেন, তোলাবাজরা দেখবেন সমাজের মূল স্রোতে বা মঞ্চের সামনে বসে আছে। তাহলে এই যে তোলাবাজরা সমাজের মূল স্রোতে, আগে রাজনীতি কারা করতেন বা রাজনৈতিক দৃষ্টিভঙ্গি রাজনীতিতে কারা আসতেন না? যারা সমাজে কিছু দিতে আসতেন। এখন তৃণমূল সিপিএমের থেকে পশ্চিমবঙ্গের রাজনীতিতে এমন ঘটনা হয়ে গেছে, রাজনীতি তারাই করতে এসছে যারা কিছু নিতে এসছে, মানে যাই আর কোনো কিছু করতে পারেনি। কে আগে চপ বিক্রি করতে, মাননীয় মুখ্যমন্ত্রী নিজেই বলেন যে ও তো আগে চপ বিক্রি করতে, এখন দেখুন কত টাকা করে নিয়েছে। ও তো আগে বোম মারতো, এখন দেখো কত কিছু করে নিয়েছে। তো এইরকম মাননীয় মুখ্যমন্ত্রী নিজেও স্বীকার করেন এবং সেটা আপনারা দেখেছেন তার বিভিন্ন প্রশাসনিক বৈঠকে সরকারি টাকায় তিনি যে মহোৎসব করেন বা প্রশাসনিক বৈঠক করেন, তো সেই বৈঠকেও তিনি স্বীকার করেন। তাহলে সমাজের অপরাধীরা রাজনীতির মূল স্রোতে নিয়ে আসার কাজ করেছে কারা? বামফ্রন্টরা বিগত 34 বছরে করেছে। এবং মাননীয় মুখ্যমন্ত্রী নিজেই বলেছেন আমি গুন্ডা কন্ট্রোল করি, আমাকে গুন্ডা ভয় দেখিও না। থানায় গিয়ে গুন্ডা ছাড়িয়ে আনা, কালীঘাট থানায় তিনি শপথ নেওয়ার 2-5 দিনের মধ্যে করেছিলেন। তাহলে এই যে অপরাধীদের সমাজের মূল স্রোতে ঠেলে দেওয়া, অপরাধীদের নেতা বানিয়ে দেওয়া, এটাকে করে পশ্চিমবঙ্গবাসীকে পুরো অন্ধকারে ঠেলে দিয়েছে। আমাদের সময় শেষ। আমরা একটা জাস্ট এক লাইনে উত্তর নেব। ভারতীয় জনতা পার্টি আপনারা রাজ্যের প্রধান বিরোধী দল, এবং এই যে সেলাইন কেলেঙ্কারি এবং সেলাইন দুর্নীতি নিয়ে যা হচ্ছে, এক লাইনে উত্তর দেবেন, মানুষ আপনাদের থেকে কি এক্সপেক্ট করবে?
মানুষ আমাদের থেকে স্বচ্ছ প্রশাসন, স্বচ্ছ স্বাস্থ্য পরিষেবা আশা করেন, এবং তার জন্য মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে আয়ুষ্মান যোজনা এত সুন্দরভাবে অন্যান্য সমস্ত রাজ্যেও সুন্দরভাবে পরিষেবা দিচ্ছে। এবং আমাদের দলের পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ও পশ্চিমবঙ্গের স্বাস্থ্য ভবন অভিযানের মাধ্যমে এই যে দুর্নীতি চলছে এবং এই যে মানুষ মারা হচ্ছে স্বাস্থ্য দপ্তরের মাধ্যমে, তার প্রতিবাদ করার জন্য সমস্ত বিধায়কদেরকে নিয়ে সেখানে বিক্ষোভ দেখিয়েছেন। আজকে আমরা বিজেপিকে ভোট বা বিজেপিকে সমর্থন করতে বলেছিলাম সাধারণ মানুষকে। আমাদের এই সাময়িক সময়ে যে কিছু 1 মাস কি 2 মাস আমাদের সদস্য অভিযান হয়েছে, তাতে 50 লক্ষের কাছাকাছি মানুষ আমাদের সদস্য নিয়ে বুঝিয়ে দিয়েছেন যে আমরা এটা নিয়ে আমরা পরে অন্য একটি পর্ব করব। অনেক ধন্যবাদ আপনার সময়ের জন্য। আপনারা সকলকে অনেক ধন্যবাদ এই পর্ব দেখবার জন্য, এবং আমরা চাইবো এইভাবে আপনারা নীতি নির্ণয় না দুর্নীতি এই অনুষ্ঠান দেখুন এবং আপনারা কি মনে করেন আমাদেরকে জানান। ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন, আর অন্যান্য সব খবরের জন্য দেখতে থাকুন ট্রাইব টিভি বাংলা, বাংলার আপন। নমস্কার।